দর্শক, গতকাল তো দেখেছেন এই সব ভিডিও। রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লিতে গেছেন, সেখানে গিয়ে বঙ্গভবনের সামনে দিল্লির পুলিশ যারা ছিলেন তাদের সঙ্গে হুজ্জতি করা, কাপড় দেখানো, এসব তো দেখেছেন। কেন পুলিশের লোকেরা এখানে আসবেন, কেন বঙ্গভবনের ভিতরে ঢুকে পড়বেন, চেক করবেন, এইসব কি হচ্ছে বলে অনেক সব প্রশ্ন তোলা হয়েছিল। তারপরে যেটা করেছিলেন, যারা ওখানে গেছেন এসআইআরে মারা গেছেন বলে তাদের স্বজনরা, তো তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। তো তাদের সঙ্গে উনি মিট করেন, তারপরে তাদেরকে নিয়ে কালো চাদর জড়িয়ে নির্বাচন কমিশনে গিয়েছিলেন। তো সেখান থেকে বেরিয়ে তো যা সব বলেছেন বা অঙ্গভঙ্গি দেখিয়েছেন, তাতে এটুকু পরিষ্কার হয় যে কলকে পাননি। নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে কলকে পাননি, বা অনেকে বলছেন যে ঘাড় ধাক্কা খেয়েছেন, তাই ওনারা ছিটকে বেরিয়ে চলে আসেন। বেরিয়ে এসে বাইরে বলেন যে অপমান করা হয়েছে, এই করা হয়েছে, সেই করা হয়েছে। কিন্তু দর্শক, আমি এরই মধ্যে যেটা করেছি, এসআইআরে স্বজন হারা হয়েছেন বলে যারা ওখানে গেছেন তাদের মধ্যে একজনকে আমি ফোনে ধরেছিলাম কতগুলো বিষয়কে চেক করার জন্যে। প্রথমত, কেন গেছেন, যিনি মারা গেছেন তিনি কি সত্যিই এসআইআরে মারা গেছেন? এসআইআর আতঙ্কে মারা যাওয়া যেটা বলা হচ্ছে, আতঙ্কটা কিসের আমি জানার চেষ্টা করেছিলাম। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী ওই যে বলেছেন দিল্লির পুলিশ রুমেতে গিয়ে চেক করছে, হেনস্থা করছে, ইত্যাদি ইত্যাদি, সত্যিই সেটা হয়েছে কিনা, কারণ ওনারা গেছেন, ওনারাই তো রুমে আছেন না বঙ্গভবনে, সেটা জানার চেষ্টা করেছিলাম। তার সঙ্গে ওনারা যে গেছেন, কি অফার দেওয়া হয়েছে, কি অফার দেওয়া হয়েছে, আমি এইসব জানার জন্য দর্শক আমি ফোন করেছিলাম। তো যাকে ফোন করেছি তার ডাক নাম হচ্ছে রেখা, মুসলিম। তো দর্শক, আমি আপনাদেরকে শোনাবো কি কথা হয়েছে। আগে শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছি। হ্যালো। হ্যালো, রেখা বলছেন? হ্যাঁ, আমি রেখা বলছি, বলেন। আচ্ছা, বলছি যে আমি আরামবাগ টিভি থেকে বলছিলাম। আচ্ছা। বলছি, আপনি তো দিল্লিতে আছেন এখন, হ্যাঁ 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 বাচ্চাদেরকেও নিয়ে গেছেন দেখলাম। হ্যাঁ। আপনার স্বামী ক তারিখে মারা গেছিলেন? 1 তারিখ, 1 জানুয়ারি। 1 জানুয়ারি। মানে আপনার স্বামীর কি নাম ছিল না এসআইআরে? না, ওনার নাম ছিল, আমার নাম এসছিল, ব্যাকে এসছিল বলে আমি হিয়ারিং এর জন্য মুর্শিদাবাদ গিয়েছিলাম। বাপের বাড়ি বেড়াতে এসেছিলাম, যে 3 দিনের জন্য আমি আবার ফের রিটার্ন মুর্শিদাবাদে যাই। হ্যাঁ। মুর্শিদাবাদে গিয়ে ওখানে গিয়ে ফর্ম জমা করার পরে আমি আবার বিএলও অফিসারকে বললাম যে আমাকে কি আর আসতে হবে, বলছে না, তোমাকে আর আসতে হবে না, যদি আসতে হয় তোমাকে আবার ফোন করে নেবো, ডেকে নেবো। হ্যাঁ। বাট আমার কাছে ফোন ছিল না স্যার, হ্যাঁ। আমার কাছেও ফোন ছিল না, আমার হাজবেন্ডের কাছেও ফোন ছিল না। আমার মায়েদের নম্বর দিয়েছিলাম, সেই নম্বরে আমার ফোন আসে। হ্যাঁ। আসার পরে আমি ওখানে হিয়ারিং এর জন্য কমপ্লিট করার জন্য ওখানে আমি প্রেজেন্ট হই। হ্যাঁ। প্রেজেন্ট হয়ে আমি বাড়ি যখন আবার বাপের বাড়ি ফিরে আসছি 3 দিন পর, 31 তারিখে হিয়ারিং ছিল। আমি তখন ফিরে আসছি 1 তারিখে, অর্ধেক রাস্তা বেলডাঙ্গা পর্যন্ত বেরিয়ে এসেছি। আমার তখন মন মানেনি বলে আমি আবার একটা ভদ্রলোকের ফোন থেকে আমি ফোন করলাম। হ্যাঁ। ফোন করার পরে শুনছি যে আমার হাজবেন্ড 2 তলার ওপর থেকে নেবে ব্রাশ করে নেবে, উনি চাটুকুনিও খায়নি, কাজে যাবে বলে, মিস্ত্রি করতেন, কাজে যাবে বলে বেরিয়েছিলেন, ব্যাগ নিয়ে বেরিয়ে রাস্তাতে ব্রেন স্ট্রোক করে মারা গেছে। মানে ওনার যে লেবার মিস্ত্রি ছিল, ওনারা বারবার করে ওনাকে বলেছে, আমার হাজবেন্ডকে, যে তোমার বউয়ের সাথে কোনো যোগাযোগ হয়নি, মনে হয় তোমার ছেলেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। উনি এইটা সহ্য না করতে পারে উনি ব্রেন স্ট্রোক করে মারা গেছে। ওখানে যারা কাজ করেন তারা বলেছেন ওনাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি একটা খবর বলেছিলেন। বিএলআর অফিসার কাকে বলেছিলেন? বিএলও অফিসার আমাকে বারবার করে বলছে তোমাকে বাংলাদেশে হয়তো তাড়িয়ে দেবে, রাখবে না। আপনাকে বিএলআর অফিসার বলেছিলেন? হ্যাঁ 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 যেখানে আপনি হিয়ারিং এ গেছিলেন? হ্যাঁ, ওখানে। মানে মুর্শিদাবাদে? হ্যাঁ, মুর্শিদাবাদে। তা আমি আবার বলেছিলাম বাংলাদেশে কি করে পাঠাবে, আমার বাপের তো সব ডকুমেন্টস নিয়ে গেছি। 25/5/2010 আমার বাবা মারা গেছে, এই 4 বছর হলো শ্বশুর মারা গেছে। আপনার মুর্শিদাবাদে কোথায় বাপের বাড়ি? মুর্শিদাবাদে বাপের বাড়ি না, বাপের বাড়ি হচ্ছে হাওড়া সাঁকরাইল মানিকপুর। হ্যাঁ, আপনি তাহলে কোথায় জমা দিতে গেছিলেন?
আমি মুর্শিদাবাদ ডোমকুল থানা। মানে ওখানে বাড়ি বিয়ে, ফতেপুর। ওখানে বিয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আপনি ছিলেন বাপের বাড়িতে? বাপের বাড়িতে বেড়াতে এসেছিলাম। আপনি মুর্শিদাবাদে গিয়ে এটা এইসব জমা করেছেন? ওটা কি হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ। থানা বলছেন? ফতেপুর? ডোমকুল থানা। ডোমকল, ডোমকল। ডোমকুল থানা, বাড়ি ফতেপুর। তাহলে বিডিও অফিস যেটা সেটাও ডোমকল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাকে ওই যে মানে যেখানে জমা করতে গেছিলেন ডকুমেন্ট, সেখানে বলেছিল বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে? ওখানে বলতে আমি যখন আমার শ্বশুর বাড়িতে উঠি ফতেপুরে, তখনই ওই বিএলও অফিসারের সাথে দেখা করলাম যে ভাই কি কি ডকুমেন্টস লাগবে আমাকে বলে দিন স্যার। তো বললো যে তোমার বাপের যত জাতীয় ডকুমেন্টস আছে সব কিছু নিয়ে নেবে। বাট আমার মা বা বাবারা ওরা ভাড়া ঘরে থাকে, ওদের জায়গা জমির বলে কোনো প্রমাণ ছিল না। তো ওই টেনশন আমার হাজবেন্ড সহ্য করতে পারিনি। আমি বারবার করে আমার হাজবেন্ডকে বললাম যে তুমি টেনশন করার কোনো প্রয়োজন নেই, আমি দেখছি কতদূর কি হয় না হয়, আমি সেটা দেখবো, দেখে নিয়ে তারপর তোমাকে আমি কারোর ফোন থেকে ফোন করবো। না না, আমি বলছি যে বিএলও বলেছিলেন তো জায়গা আপনার বাবা মা কি ভাড়া বাড়ি থাকতেন? হ্যাঁ আপনার বাবা মা ভাড়া বাড়ি থাকতেন? হ্যাঁ হ্যাঁ, আমার বাবা মা ভাড়া বাড়ি। মানে দাদু দাদু? দাদু, আমার দাদু আমাদের জন্ম হবার আগে আমার দাদু মারা গেছে। আপনার কাকা জ্যাঠা কেউ নেই? আমার বড় পাপা আছে, বা আমার ছোট কাকাও আছে, তাদের কাছে ডকুমেন্টস ওরা নিজস্ব মানে জায়গা কিনে ওরা ঘর করে আছে বলে আমাকে দলিলের জেরক্স দেয়নি। না না, ওদেরও কি নিজস্ব জায়গা নেই? না, ওদের নিজস্ব বলতে আমার দাদুর কোনো জায়গা জমি কিছুই নেই। দাদু তাহলে কোথায় থাকতেন? ওনারাও ভাড়া ঘরে থাকতো, বা আমার কাকারা এখন জায়গা জমি কিনেছে, কিনে ওরা আলাদা রুম যাই তৈরি হোক, করে মানে আছে। দাদুরও কোনো জায়গা জমি ছিল না? না 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 না। তাহলে কি মানে বাংলাদেশ থেকে এসেছিলেন নাকি তারা তখন? তারা বাংলাদেশ থেকে আসেনি, আমাদের হাওড়া সাঁকড়ের মানিকপুরেই ওনার জন্ম। আচ্ছা, তো আপনি তাহলে এখন কি করবেন? দিল্লিতে কবে আসবেন ওখান থেকে? এখন এখান থেকে কবে যাবো স্যার এখনো কমপ্লিট হয়নি। আজকে দিদি আবার কোথায় মিটিং আছে সেখানে নিয়ে যাবার জন্য গাড়ি পাঠিয়েছে, 12টা বাজে আমরা বেরোবো। ওখানে থাকা খাওয়া? থাকা খাওয়া সবই দিয়ে দিচ্ছেন। আর কি পুলিশ নাকি ঢুকছে, ভিতরে ঢুকছিল নাকি? হ্যাঁ, পুলিশ বা মিডিয়া সবাই ভিতরে ঢুকছে। গাড়ি যারা মানে বাড়ি এখানে যারা যারা আসছে তাদের সবাইয়ের গাড়ি আটকে দিচ্ছে। আর দিল্লি পুলিশ ভিতরে ঢুকে কি আপনাদেরকে কি সব চেক ফেক করছে ভিতরে ঘর রুমে না ঢুকে? না 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 না। আপনি কবে গেছেন ওখানে, পৌঁছেছেন কবে? আমি এখানে এসেছি আপনার মঙ্গলবার। আজকে 8 দিন, 7 দিন। 7 দিন? সরি, আজকে 8 দিন। 8 দিন কি করছেন ওখানে? 8 দিন আমাদের তো বলেছিল যে শুক্রবারে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ তো শুক্রবারে হয়ে যাবে বলে আমাদের নিয়ে এসেছিলেন। নিয়ে আসার পরে এখন ওই যে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়েছে বলে তার জন্য আমাদের আবার ফের হ্যাঁ মানে হ্যাঁ ডেট আবার ফের পাল্টে দিয়েছিল। হ্যাঁ, দিদি। কালকে আবার ফের হুম। দিদি নিয়ে গিয়েছিলেন, নিয়ে যাওয়ার পরে আজ সেখানে আবার একটু ঝামেলা মতন হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আবার আজকে ফের ডেকেছেন, আবার কোথায় নিয়ে যাবার কথা আছে সেখানে নিয়ে যাবে। তাহলে যেখানে আছেন ওই 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 রুমেতেই আছেন 7 দিন নাকি? হ্যাঁ 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 খাওয়া দাওয়া সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ। আরে বলছি যে 7 দিন যে আছেন, তো মানে ওখানকার পুলিশ কি রুমে ঢুকে মানে জিজ্ঞেস ফেস করছিল কোথা থেকে এসছেন, কেন না না এসছেন? না 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 না। তাহলে পুলিশগুলো আমাদের কোথায় শুধু কোথায় দাঁড়িয়ে আছে? পুলিশ আছে কোথায় দাঁড়িয়ে আছে পুলিশগুলো তাহলে? গেটের বাইরে। ও সে মেন গেটের বাইরে রাস্তাতে? মেন গেটের বাইরে, হ্যাঁ। ভিতরে ঢুকেনি একদিনও? না না, ভিতরে ঢোকেনি। আচ্ছা, মেন গেটের বাইরে ঢুকে আছে। আচ্ছা, নাকি হ্যাঁ। পুলিশগুলোকে খুব চোখ ফোক দেখাচ্ছে নাকি? না না, চোখও দেখায়নি। মানে আমরা তো শুধু খাবার যখন খাওয়ানো হচ্ছে তখন আমরা নিচে নামছি। খাওয়ার পরে আমাদের এখানে যে বেলডাঙ্গা সভাপতি আছেন উনি আচ্ছা আমাদের বলে দিয়েছেন যে আপনারা রুম থেকে বেরোবেন না। আমাদের কোনো মানে রুম থেকে কোনো কিছু প্রয়োজন হলে আমাদের এতে অ্যালার্ম আছে বা দুটো ব্লুটুথ ফোন হ্যাঁ। আছে বুথের। হ্যাঁ। ওই ফোন থেকে আমাদের 705-এ ফোন করতে বলেছে। ওই নম্বরে ফোন করলে ওরা আমাদের যে পরিষেবার জন্য ফোন করছি বা আমাদের কোনো কিছু প্রয়োজন হচ্ছে ফোন করার সাথে সাথে আমাদের রুমে লোক চলে আসছে। যাক, ঠিক আছে। আর কালকে আপনি সেই ওখানে গেছিলেন, সেই কমিশনারের সঙ্গে যে দিদি গেছিল 5 জনকে নিয়ে, হ্যাঁ আপনি ওখানে, ছিলেন? হ্যাঁ আমি ছিলাম। আমাকে তো ওখানে সিলেক্ট করেছিল না। হ্যাঁ। তারপরে দিদির যে ভাইপো অভিষেক ব্যানার্জি হুম। ওনার অ্যাসিস্ট্যান্ট এসেছিলেন। অ্যাসিস্ট্যান্ট আসার পরে আমি আমাদের বেলডাঙ্গা সভাপতিকে ফোন করি যে স্যার আপনি তো সবই জানেন, আমার একটা 9 বছরের বাচ্চা আছে, একটা 5 বছরের বাচ্চা, এবং আমি 4 মাসের প্রেগনেন্ট।
হুম। তা আমি এরকম অবস্থায় যদি আমাকে যদি সিলেক্ট না করেন, আমি যদি সেই জায়গায় যদি যেতে না পারি, তাহলে আমার এখানে নিয়ে এসে কি লাভ? আমাকে আচ্ছা, টিকিট করে দিন, আমি বাড়ি চলে যাই। ঠিকই তো। আমি এই কথা বলার পরে আমাকে আবার সভাপতি বললেন, ঠিক আছে থামো, আমি অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলি। তো অ্যাসিস্ট্যান্ট আবার ওপরে ওপরে যাওয়ার পরে উনি মানে 501-এ রুমে, 5তলা বিল্ডিং এর ওপরে উঠে 501-এ গিয়ে কথা বলার পরে আমাকে রাত 2টো বাইরে সিলেক্ট করে, 2:10-এ সিলেক্ট আচ্ছা। করার পরে আমি কালকে আবার ফের রেডি হয়ে গেলাম। আমাকে ফোন করে বললেন যে আপনি রেডি হয়ে যান, রেডি হয়ে যাওয়ার পরে আপনি বেরিয়ে আসেন। আমি রেডি হয়ে যাওয়ার পরে ওখানে মিডিয়া সব ছিল, আমাদের মানে দিদির বা অভিষেক ব্যানার্জি ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল, ওনারা বলে দিয়েছিল যে তোমরা গাড়ির কাঁচ খুলবে না, বাট যদি মিডিয়া কোনো কথা জিজ্ঞাসা করে তোমরা কোনো কথা বলবে না। আচ্ছা, ভিতরে যে কারণ গেলেন, ভিতরে কি বুঝলেন? ভিতরে গেলাম, গিয়ে ওখানে দিদি যে কথাগুলো বলছে, দিদির কোনো কথা অ্যালাউ করছে না, অথচ দিদিকে এই কথা বলছেন যে আপনি সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। আপনাকে আমি বারবার করে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে বিএলও অফিসার দিতে, আপনি বিএলও অফিসার দেননি। না, কেমন মুড দেখলেন? মানে ওই অফিসারের মুড কেমন দেখলেন? অফিসারের মুড একদমই মানে অচল। মানে খুব কি রাগ টাগ করলেন দিদিকে নাকি? মানে কি তর্কাতর্কি হচ্ছিল খুব? হ্যাঁ, দিদিকে রাগটা খুবই মানে অতিরিক্ত রাগ করেছেন। তারপরে দিদিকে রাগ করার পরে দিদি টেবিলে চড় মেরে বাইরে বেরিয়ে আসেন। আচ্ছা। ও, তার মানে খুব খারাপই ব্যবহার করেছে দিদি, যেটা হ্যাঁ বাইরে হ্যাঁ হ্যাঁ বাইরে দিদি, বাইরে বেরিয়ে এসে যেটা বলেছেন দিদি, ওরকমই তাই তো? হ্যাঁ 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 মানে দিদির সাথে খুবই খারাপ ব্যবহার করেছে, আমাদের কোনো কথাবার্তা শুনিনি। এখন এই যে আপনি গেলেন যে এত কষ্ট করে টাকা পয়সা সালে, টাকা পয়সা সবই দিদি, আচ্ছা আচ্ছা, দিদি ব্যবস্থা সব করুন। করেছে। বা আমাদের দমকুল থেকে শামীম শামীম আচ্ছা। স্যার খুবই সহযোগিতা করেছে। এই তো আমাকে 4,000 টাকা পাঠানো হয়ে গেছে। কারণ ওখানে থাকতে হচ্ছে তো, খরচা তো হচ্ছে। আর হ্যাঁ, আপনারা গেলেন কিসে করে? আমরা রাজধানী এক্সপ্রেসে এসছি ট্রেনে? শিয়ালদা থেকে। ট্রেনে? হ্যাঁ 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 সব একসঙ্গেই গেছেন? হ্যাঁ, সব একসাথে 9 জন, বহরমপুর থেকে 9 জন এসছি। আর আপনাদেরকে যেটা বলেছিল, আমি শুনলাম যে দিল্লিতে অভিষেক দেখা করে টাকা পয়সা দেবে কিছু, সেটা কথা হলো? না না, এখনো কোনো সবের কথা হয়নি। ওটা দেওয়ার কথা ছিল তো, এবারে শুনলাম। হ্যাঁ, দেওয়ার কথা ছিল, আমিও শুনেছিলাম। এখনো ওইসবের কথা কোনো কমপ্লিট এখনো কিছু হয়নি। তো আপনার এই যে আমাদের যে মানে অ্যাসিস্ট্যান্ট, দাদার যে অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ, ছিলেন, হ্যাঁ। উনি আমাকে সিলেক্ট করার পরে তবে আমি ওই জায়গায় যেতে পারি। যাওয়ার পরে আমার সাথে যে খারাপ ব্যবহারটা করেছে, ওই যে অফিসার যে ছিল, সে অফিসার ডাইরেক্ট আমাদের সামনে, আমি যখন কথা ধরলাম, দিদি যখন টেবিলে চড় মেরে উঠে পড়লেন, পড়ার পরে আমি কথা ধরলাম যে আপনারা কি চাইছেন, যে আরো সব মানুষ স্বামীহারা হয়ে যাক, তাদের সন্তানরা যাতে বাপ বলা বুলিটা উঠে যাক, আপনি কি সেইটাই চাইছেন? তো বলছি যতবার আপনাদের বিএলও অফিসার ডাকবেন ততবার আপনাদের ওখানে প্রেজেন্ট হতে হবে। তা আমি উঠে স্যার ওখানে আমি রাগে মাথায় একটা কথা বলেছি, ঠিক আছে আমাকে প্রেজেন্ট হতে হবে, আমি প্রেজেন্ট দেবো। আমি নিজে আপনাকে কথা দিচ্ছি, প্রেজেন্ট যেহেতু আমাকে বিএলও অফিসার যতবার ডাকবে আমি ততবার যাব। কিন্তু আপনি তো মোদির হয়ে কথা বলছেন, আপনাকে মোদি ব্যানার্জি যা বলছে তাই তো আপনি শুনছেন, মোদি সরকার যা বলছে আপনি তাই শুনছেন, কিন্তু আপনি তো পাবলিকের কথা ভাবছেন না। আপনি যদি পাবলিকের কথা ভাবতেন, এই আপনার গার্ড যে আমার পিঠে যে ট্যাচ করলেন, ওনার কি পিঠে ট্যাচ করাটা উচিত হয়েছে? বলে দিদি আপনি বেশি কথা বলবেন না। বলে আমি কথা বলবো না, আমার জিনিস হারিয়েছে, আমি একবার না 1000বার কথা বলবো। আপনার কাছে আমি সহযোগিতার জন্য এসেছি, যাতে আমার বাচ্চারা পড়াশোনা ভালো করতে পারে, বা আমার মতন মেয়ে অসহায় হয়ে গেছে, আমি খুবই গরিব, আমার ঘর বাড়িও সেরকম নাই, আমার স্বামী রোজগার করতো তাই আমি খেতাম। তা আমার রোজগারি মানুষ যেহেতু চলে গেছে, আমি একবার না 1000বার কথা বলবো, আপনাকে শুনতে হবে। তা আপনি আচ্ছা, বলছি যে তাহলে অভিষেকটা কেমন কি টাকা পয়সা দেওয়ার কথা বলেছেন পরিবারের জন্য সাহায্য করার জন্য? না, এখনো ওসব আমি কোনো কথা শুনিনি, এখনো পর্যন্ত কারণ শুনিনি। কিভাবে শুনলে চলবে আপনার সংসারটা, তাই তো বলছি আমি। মানে হ্যাঁ, আমার সংসারটা কিভাবে চলবে, আমি দুটো বাচ্চাকে কিভাবে মানুষ করব, বাট আমি এখন 4 মাসের প্রেগনেন্ট আছি, আমি আপনি কিভাবে চলবো? চাকরি বাকরি বা কিছু কথা বলেননি? চাকরির কথা বলেছি, আমাদের যে এমপি আবু তাহার খান আছে, হ্যাঁ, নওদা আমতলা, হ্যাঁ। তো উনি আমাকে কালকে দেখা করে গেছেন। উনি জানতো না যে আমি এসছি বলে,
ও, বা যখন খবর পেয়েছে আমি এসেছি, তখন আমাদের এখানে এসে ফোন করে আমার সাথে কথা বলার পরে আমাকে নিচে ডাকলেন। ডাকার পরে আমি সামনে গিয়ে কথা বললাম। তো স্যার বলে গেছেন যে আপনি চিন্তা করবেন না, আপনার অঙ্গনারীর জন্য আমরা অঙ্গনারী স্কুলে চাকরি দেওয়ার জন্য, মানে হেলথ ইয়েতে আপনার হ্যাঁ। কি বলে রান্নার হ্যাঁ। রান্নার কাজের জন্য আপনাকে দেওয়া হবে। আপনি কি করতে পারবেন? বলি হ্যাঁ স্যার আমি পারবো। আচ্ছা আচ্ছা। আর বাকিদেরকে সব কি বলছে, তাদেরকে কি দিবে বলছে? ওনাদেরও তো টাকা পয়সা কাজ দেওয়ার কথা দিয়েছে। ঠিক আছে দিদি, ওকে, ওকে, সাবধানে থ্যাংক ইউ। আসুন। হ্যাঁ। দর্শক শুনলেন ওনাদের যে ঘটনা ঘটেছে, সেটা ঠিক কী কারণ সেটা কিন্তু পরিষ্কার হলো না। মানে এসআইআরের আতঙ্কটা কোত্থেকে? সত্যি কি ওনারা এখানকার, নাকি বাংলাদেশের কোনো লিঙ্ক আছে? কারণ দাদুরও কোনো জায়গার জমি নেই, এটা কি করে হতে পারে? ফলে এটা কিন্তু চেক করার একটা ব্যাপার রয়েছে। এটা হচ্ছে প্রথম কথা। এবং তার সঙ্গে অবশ্যই প্রশ্ন উঠবে যে যার দাদুর কোনো জায়গা জমি নেই, কোনো ডকুমেন্ট নেই, তাদেরকে নিয়ে দিল্লি চলে গেলেন টিএমসির নেত্রী, তার মানে আদতে কাদের নামটা ঢোকাতে চাইছেন, কাদেরকে রাখতে চাইছেন, প্রশ্ন উঠবেই। দ্বিতীয়ত, আরও যেগুলো আমি চেক করলাম, কাল থেকে যে মুখ্যমন্ত্রী বলে যাচ্ছেন পুলিশ হ্যারাস করছে, বঙ্গভবনে ঢুকে রুমে ঢুকে চেক করছে, কিন্তু ইনার কথাতে কিন্তু ওটা পরিষ্কার হলো না। পরিষ্কার হলো না বলতে কোনো ভিত্তিই খুঁজে পাওয়া গেল না। পরিষ্কার বললেন যে না, রুমেতে তো কেউ আসেননি, পুলিশ তো চোখ দেখানো বা মানে এরকম তো কিছু করছে না এখানকার পুলিশ। তার মানে মুখ্যমন্ত্রী বা ওনার ভাইপো, ওনারা যে একটা ফেক ন্যারেটিভ তৈরি করছেন, দিল্লি পুলিশ এসে এই করছে সেই করছে, এটা টিকলো না। 3 নম্বর, কমিশনে যে সত্যি ডোজটা পড়েছে গতকাল, এটা কিন্তু আরও একবার প্রমাণ হচ্ছে। কারণ উনি বাইরে বেরিয়ে এসে কথা বলেছেন, ওখান থেকেই বিষয়টা সামনে এসছে, প্রমাণ হয়েছে, কিন্তু ওনার কথা তো সব কথা সহজে বিশ্বাস হয় না, হয়তো আপনাদেরও বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এটা প্রমাণ হলো। একজন সাক্ষীকে কার্যত আমি তুলে ধরলাম, উনি যেহেতু ভিতরে ছিলেন, যে হ্যাঁ সত্যিই ওনাকে কড়া ডোজ দিয়েছেন নির্বাচন কমিশনার মুখের সামনে। সেই জন্য উনি টেবিল চাপড়ে বাইরে বেরিয়ে চলে এসছেন, সহ্য করতে পারেননি, ছিটকে চলে এসছেন, এসে বলছেন বয়কট করেছি। অ্যাকচুয়ালি বয়কট না, পাত্তাই দেওয়া হয়নি, গতকালকে পাত্তাই দেওয়া হয়নি, পুরো মেজাজে ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার, এটা কিন্তু প্রমাণ হচ্ছে। আমি দর্শক একটা কথা বলবো, আচ্ছা তার আগে আর একটা কথা বলি। শুনলেন মুখ বন্ধ রাখতে বলা হয়েছিল, মিডিয়ার সামনে মুখ বন্ধ রাখতে বলা হয়েছিল। এটাও তো প্রশ্নের না যে কেন মুখ বন্ধ রাখতে বলা হয়েছিল, কিসের ভয়? মিডিয়া প্রশ্ন করলে কি সব রহস্য বেরিয়ে চলে আসবে, সব সত্য বেরিয়ে চলে আসবে, সেই জন্য মুখটা বন্ধ রাখার কথা বলা হয়েছিল? তার মানে ব্যাপারটা কি? এখান থেকেও প্রশ্ন উঠবে দর্শক, প্রশ্নের শেষ নেই, তাই না? এমন সব কাণ্ড কারখানা ওনারা ওখানে করে বেড়াচ্ছেন। আমি যেটা বলে শেষ করতে চাই দর্শক, দেখুন ওনার কি কানেকশন আছে, ওনার পূর্বপুরুষ কোথাকার, সেটা নিয়ে হয়তো আমাদের মনে প্রশ্ন রয়েছে, কিন্তু আমি শেষে একটা কথা বলবো, এই মুহূর্তে উনি কিন্তু বড়ই অসহায়। ওনার স্বামী মারা গেছেন। এখন স্বামী এক্স্যাক্টলি কী কারণে মারা গেছেন সেটা প্রশ্নের। উনি বলছেন এসআইআরের আতঙ্ক। এখন উনি নিজের থেকেই কতটা বলতে শুরু করলেন বা ওনাকে দিয়ে বলানো শুরু হলো, সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। কিন্তু উনি এই মুহূর্তে অসহায়, স্বামী চলে গেছেন, ছোট বাচ্চা এবং অন্তঃসত্ত্বা, সেটাও শুনলেন। ফলে এই মুহূর্তে ওই মহিলা কিন্তু অসহায়। আমি জাস্ট সব পরিচয় পরিচিতি সবকে আমি দূরে ঠেলে কথাটা বলছি। উনি কিন্তু এই মুহূর্তে অসহায়, একজন মহিলা হিসেবে অসহায়, এবং দরিদ্র একটা তো বিষয়টা উঠে এলোই। ফলে দর্শক আমার কোথাও মনে হচ্ছে যে ওনাকে যেভাবে পরিচালনা করা হচ্ছে উনি সেইভাবে চলছেন। এই জন্যই চলছেন, ওনাকে বাঁচতে হবে, ওনার ছেলেদেরকে বড় করতে হবে। এটা যে কোনো মায়ের, যতই জিও পলিটিক্স থাক যাই থাক, মায়ের কাছে
বাচ্চাদের ভবিষ্যৎটা একটা বড় বিষয়, ফলে ওনাকে বাচ্চাদের কথা ভাবতে হচ্ছে। তো বাচ্চাদের কথা ভেবে ওনাদেরকে যেমন যেমন বলা হচ্ছে এখানে এসো, কিছু টাকা দিচ্ছি চলে এসো, এখানে অভিষেক ব্যানার্জি টাকা দেবেন বা চাকরির ব্যবস্থা করে দেবে, উনি কিন্তু ছুটছেন। আবার শুনলেন কি চাকরি? ওই রান্নার চাকরি। একটু খোঁজ নিয়ে দেখবেন যারা এই অঙ্গনওয়াড়িতে বা এইসব জায়গায় যারা রান্না করেন তাদেরকে মাসে কত টাকা দেওয়া হয়। কিন্তু সেটাও আমি করব, সেটাও আমি করতে চাই, কারণ আমার বাচ্চাদেরকে বড় করতে হবে, পেটে বাচ্চাও আছে। ফলে এনারা কিন্তু ওই এতে ছুটছেন বা যেমন বলানো হচ্ছে তেমন বলছেন। আমারও কোথাও মনে হচ্ছে সবটাই যে এখানে একেবারে মতো কথা বলেছেন, সবটাই যে প্রশ্ন তোলা যাবে না এরকম কথা বলেছেন, সেটাও বলবো না। কথার মধ্যেও অনেক অসঙ্গতিও আছে, যেটা আমি নিজে কোথাও ফিল করছি। কিন্তু আমি আবার বলছি, যেহেতু দারিদ্রতা কাবু করে রেখেছে পরিবারকে, ওনার স্বামী মনে হচ্ছে রাজমিস্ত্রির কিছু কাজ করতেন, যদিও আমার স্বামীর মৃত্যু নিয়ে অন্য প্রশ্ন রয়েছে। এলাকা থেকে আমাকে কেউ ইনপুট দিয়েছেন যে বাইরে না, উনি নাকি সিঁড়ি থেকে পড়ে মারা গেছেন, বাড়িতেই সিঁড়ি থেকে পড়ে মারা গেছেন। কিন্তু উনি তো অন্য কথা বলছেন, যেহেতু স্বামীহারা হয়েছেন, ফলে বেশি ক্রস চেক আমিও করতে চাইনি। আমি দেখবেন দর্শক এখানে আইডেন্টিফাইও করছি না ওনাকে এখানে এই যে গেছেন তাদের মধ্যে ওনাকে আমি আইডেন্টিফাই করছি না, শুধু রেখা ডাক নামটা আমি উল্লেখ করেছি, কারণ আমরা কোথাও না একটা মানবিকও আছি। যেমন আমরা একদিকে দেশের নিরাপত্তার কথাটা ভাবি, নিরাপত্তার স্বার্থে একজনকে অ্যালাউ করা মানে অন্যদেরকেও উৎসাহ দেওয়া, সেই জন্য কেউ বাংলাদেশি এখানে থাকবেন না, এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত এবং দেশের সিদ্ধান্ত, সেটাকে আমরা সবসময় ওয়েলকাম করি। কিন্তু তবুও এখন যেহেতু ওদিকটা ফয়সালা হয়নি, উনি এক্স্যাক্টলি কোথাকার, এখানের না ওপার থেকে আসা, তো আমি কী করে ওনাকে আইডেন্টিফাই করে দিয়ে সমাজে ওনাকে বাঁচার ক্ষেত্রে সমস্যায় ফেলতে পারি? এটা আমি করতে পারি না মানুষ হিসেবে, সেই জন্য আমি ওনাকে চিহ্নিত করে এখানে আইডেন্টিফাই করছি না। কিন্তু আমি যেটা বলতে চাইছি বারবার, সেটা হচ্ছে দর্শক, যে দেখুন এখানকার শাসক কতটা এই রকম, যে একটা মানুষের বা একটা পরিবারের দারিদ্রতার সুযোগ নিয়ে যা খুশি করছে, পলিটিক্স করছে। আরে যদি সত্যিই ওনাদের পরিবারকে সাহায্য করার কথা মনে করে থাকেন, করে দিন না সাহায্য করা। তাদেরকে নিয়ে এইরকম পলিটিক্স কেন করছেন এইরকম পলিটিক্স? আজকে খুবই দরিদ্র মানুষ, অন্তঃসত্ত্বা মহিলা ভাবছেন যে ওকে সামান্য কিছু দিলেই আমাদের হয়ে গিয়ে দেবেন, হয়তো সেই জন্য নিয়ে চলে গেছেন, সামান্য টাকা দিয়ে দিল্লিতে নিয়ে যাওয়া, রান্নার একটা চাকরি দেবেন, তাতেই ওনার রাজি। দরিদ্র মানুষ, অসহায়, চলে গেছেন, অসহায়তার সুযোগটা নিচ্ছেন। তো আমি তো বলবো, যে কোনো মানুষ কখন কেউ স্বজনহারা হলে, বিশেষ করে এই ধরনের পরিবারগুলো, তাদের প্রত্যেকের সরকারের সহযোগিতা করা উচিত। সহযোগিতা করা নিয়ে আমাদের কোনো নেই, কিন্তু সহযোগিতা করার নাম করে যদি আপনি সস্তার পলিটিক্স করেন, নোংরামি করেন, সেখানে প্রশ্ন রয়েছে। আজকে গরিব মানুষ, দরিদ্র মানুষ, তাকে নিয়ে দিল্লিতে চলে গেছেন, একটা অন্তঃসত্ত্বা প্রেগনেন্ট, তাকে দিল্লিতে এত দূর লং জার্নি করিয়েছেন ট্রেনে করে, 8 দিন তাদেরকে নিয়ে রাখা হয়েছে। আবার নিয়ে গিয়ে কী বলা হচ্ছিল, ভিতরে নিয়ে যাওয়া না। আমি জানি কেন ভিতরে নিয়ে যেতে চাইছিলেন না ওনারা, এত দূর নিয়ে চলে গেলেন, আর ওখান থেকে কমিশনের যাওয়াটা কি খুব প্রেগনেন্ট, আমি জানি কোনো কারণ দেখানো হবে কিনা যে প্রেগনেন্সি আছে, ওনাকে কী করে নিয়ে যায় অমক তমক, তো এখান থেকে দিল্লিতে নিয়ে গেছেন কেন? এটা কি কম রাস্তা? তো কেন ওখানে নিয়ে যাননি? আমি জানি না নিয়ে যাওয়ার পেছনে অন্য কোনো রহস্য ছিল কিনা। তো নিয়ে যাওয়া হয়েছে, এইরকম অফার দেওয়া হচ্ছে, আশ্বাস দেওয়া হচ্ছে। আবার এখানে শুনছিলাম, আমি যেটা ওনাকে ক্রস করছিলাম, যে চাকরি দেওয়া বলা হয়েছিল। ফলে এইসব বলে টেলে ওনাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এখনও টাকা পয়সা চাকরির কোনো ওনারা হিসেব পাননি, যা বুঝলাম, সবই আশ্বাসের জায়গাতে নিয়ে গিয়ে ওনাদেরকে ওখানে রাখা হয়েছে, কার্যত গৃহবন্দী করে রেখে আর দিদিমণি ওখানে পলিটিক্স করছেন, আবার নাকি প্রেস মিট করবেন, যেটা শুনছিলাম। তো দর্শক, এই হচ্ছে বাস্তব। আরামবাগ টিভি ভিতরের খবরটা আপনাদেরকে দিল। আমি জানি না, আমি যেহেতু কথা বলেছি ওনার সঙ্গে, সেই জন্য আবার ওনার উপরে কোপটা নেমে আসবে কিনা। আবারও বলছি, মহিলাটি এই মুহূর্তে অসহায়, তিনি যে দেশেরই লোক হন না কেন, অসহায়, তার যেখানকারই কানেকশন হোক না কেন, আমার সঙ্গে কথা বলার জন্য যেন ওনার প্রতি বিরূপ অবস্থান না নেওয়া হয়। কেন তুমি কথা বলেছো? উনি জানতেন না আরামবাগ টিভির ব্যাপার কি, এত কিছু উনি কথা বলেছেন, আমি যে রেকর্ড করছি সেটাও হয়তো উনি জানেন না। উনি অনেক কথা বলেছেন, সরল মনে কিছু কথা বলেছেন, কিছু শিখিয়ে দেওয়া কথা বলেছেন, যেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। কিন্তু আমি এটা কখনো চাইবো না যে আমার সঙ্গে কথা বলার জন্য এই রকম অসহায় অবস্থায় পড়ে যাওয়া এই মহিলার সঙ্গে কোনো দুর্ব্যবহার করা হোক শাসকের তরফ থেকে, এটা আমি চাইবো না।
কিন্তু আমি এটাও চাইবো না যে যা খুশি করে শাসক মাইলেজ নিয়ে বেরিয়ে যাবে, আমি কিন্তু সেটাও চাইবো না। পরিবারকে সাহায্য করতে হবে, যারা অসহায় হয়ে পড়েছেন। সে এসআইআরের তো ব্যাপারে আমি বিশ্বাসই করি না, সে যে কোনো কারণেই পরিবার অসহায় অবস্থায় পড়লে সাহায্য করতে হবে, সেটা আমরা চাই। কিন্তু নোংরামি হবে সেটা কিন্তু আমরা চাই না। সব কিছুর প্রপার খতিয়ে দেখা ব্যাপারটা যেটা আমি বলতে চাইছি সেটা করা উচিত। তারপর তো যা হবার হবে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে। আমি তো একেবারে তথ্য ভিতর থেকে আপনাদেরকে দিলাম। যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে বলবেন। নজর রাখবেন আরামবাগ টিভিতে।